আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোন রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। দর্শকই জিজ্ঞাসা করেছে যে বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরিতে বর্তমানে অবৈধভাবে কাজ করতে থাকা 10 থেকে 15 লক্ষ ভারতীয় কর্মী আছে, এগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়? ভারতে বিপুল সংখ্যক ভারতীয় কর্মীদের পাঠায় কাজ করা বছরে বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে নিয়ে যাইতেছে বাংলাদেশ থেকে, এটা বন্ধ করা লাগবে। এটা কত? 5 বিলিয়ন ডলার মাসে। ডয়েচে ভেলেতে তৌহিদ হোসেন সাহেব বলছে আরো প্রায় 6 বছর আগে একটা প্রতিবেদন দেখেন আওয়ামী লেসপেন্সার নবনীতার মুখেই। গত এপ্রিলে প্রকাশিত বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রেমিটেন্স অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে নবম এবং ভারত প্রথম স্থানে রয়েছে। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ এবং ভারতের পত্রিকাগুলো বলছে বাংলাদেশ থেকে ভারতের রেমিটেন্স আয় বাড়ছে প্রতি বছর। সম্প্রতি দেশি বিদেশি কয়েকটি সংবাদ মাধ্যম লিখেছে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে 2017 সালে বাংলাদেশ $13.5 বিলিয়ন আয় করলেও ভারত বাংলাদেশে বসবাসরত তাদের নাগরিকদের মাধ্যমেই কেবল $10 বিলিয়ন আয় করেছে। 2015 সালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিটিডি তাদের একটি প্রতিবেদনে বলেছিল অন্তত 5 লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করেন, যাদের বেশিরভাগই অবৈধ। সেখানে সে বলতেছে যে বাংলাদেশের রেমিটেন্স আসে $13 বিলিয়ন আর $10 বিলিয়ন নিয়ে যায় ইন্ডিয়ানরা। আমরা সবাই গায়ে গতরে খেটে যে টাকা পাঠাই, সেই টাকা দিয়ে হাসিনা এদের বেতন দেয়। দেখেন না, বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে বলে হাসিনা, কেন বলে? তাইলে ওই টাকা, আপনার উপার্জনের টাকাটা সে ইন্ডিয়ানদের হাতে তুলে দিতে পারে। মানে আগে টাকাটা তো হাসিনার ব্যাংকে যায়, তারপরে ডলার, ইউরো, ইউয়ান, রিয়েল সব হাসিনা রাখে আর টাকা দেয় আপনার আত্মীয় স্বজনকে, তাই না? এই ডলারটা দিয়ে সে বেতন দেয় এই ইন্ডিয়ানদের, বুঝছেন? তাইলে এই সমস্যাটার সমাধান কেঙ্কা করে হবে? পৃথিবীর যে কোনো দেশে প্রবাসী কর্মী বা বাইরের দেশ থেকে কর্মী এসে কাজ করতে পারে, তবে তার প্রথম শর্ত হইল যে যেই দেশে কাজ করবি সেই দেশে যদি কাজের লোক কম থাকে তাইলে, এবং একই সময়ে দেশের এই কর্মী ঘাট থেকে রাষ্ট্র তার নিজের দেশের মানুষদের দক্ষ কইরা পূরণ করার চেষ্টা করবে। আপনি চাইলে কিন্তু প্যারিসে বা ফ্রান্সে বাংলাদেশ থেকে একজন কর্মী আনতে পারবেন না। আগে প্রমাণ করতে হবে যে ফ্রান্সে ওই কাজ করার মতো লোক নাই, তারপরে আপনি আনার পারমিশন পাবেন। তো ওই যে যখন যেই সময়ের মধ্যে সে নিজের দেশের লোককে দক্ষ করে গড়ে তুলবে, অন্য দেশের লোক কাজ করেছে ওই সময়ের মধ্যেই, তো দেশের লোক দক্ষ হয়ে গেলে বাইরের দেশ থেকে আসা কর্মীরা দেশ ত্যাগ করবে। এটাই নিয়ম। পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের বেলায় এটা এইভাবেই কাজ করে। কোন দেশই নিজের কর্মক্ষম জনশক্তিকে বেকার বানায় রেখা বাইরের দেশ থেকে কর্মী আইনা পোদ্দারি দেখায় না। ব্যাপারটা আপনাদের একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝাই দিই। আমেরিকায় সফটওয়্যার শিল্পে কর্মক্ষম লোকের ঘাটতি আছে। মানে সফটওয়্যার শিল্পে তাদের যে পরিমাণে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার, ডিজাইনার দরকার, আরো বিভিন্ন ক্যাটাগরির লোক লাগে, আমি জানি না সবকিছু, কিন্তু এই সফটওয়্যার শিল্পে আর কি, সেটা আমেরিকার পর্যাপ্ত নাই। তাই H-1B ভিসার মাধ্যমে সফটওয়্যার শিল্পে লোক নেওয়ার জন্য ঘোষণা দেয় আমেরিকা। এটা সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল ইন্ডিয়া, কারণ 2022 সালে আমেরিকা H-1B ভিসায় যে পরিমাণে লোক নিয়েছিল তার 73% লোকই ছিল ইন্ডিয়া থেকে, যেটা ছিল প্রায় 3.5 লক্ষ মানুষ। এই দেখেন তার প্রমাণ। শুধু তাই না, এত ভিসা সুবিধা পাওয়ার পরেও, এত ভারতীয়রা আমেরিকা এসে কাজ করার পরেও, লিগ্যাল সুযোগ পাওয়ার পরেও কিন্তু তারা অবৈধ উপায়ে আমেরিকা এসে কাজ কাম করে। এই যে অবৈধভাবে আমেরিকায় যাওয়া ভারতীয় লোকের সংখ্যা, সেটা কিন্তু খুব কম না। 2021 সালে অবৈধভাবে আমেরিকায় যা কাজ করা ভারতীয় সংখ্যা ছিল প্রায় 7.5 লাখ। মানে 2021 সালে অবৈধভাবে আমেরিকায় কাজ করতে থাকা ভারতীয় লোকের সংখ্যা ছিল 7 লাখের উপরে, যেটা কিনা 2022 সালে H-1B ভিসা পাইয়া লিগালি আসা ভারতীয়দের থেকে দ্বিগুণেরও বেশি। এই যে দেখেন এই ডকুমেন্টে। এইবার বুঝছেন তো যে বৈধ মালের চাইতে অবৈধ মালের আনাগুনাই বেশি। মানে ইন্ডিয়ান হইলেই কিন্তু সবাই মাথা তুলে নাচে না, হ্যাঁ। এবং আমেরিকান গভর্নমেন্ট এই সমস্ত অবৈধ ভারতীয় প্রবাসীদের ধরতে পারলে
অবৈধ প্রবাসীদের দেশে ফিরিয়ে দেওয়ার যে ব্যবস্থা সেগুলো করে দেশে ফিরিয়ে দেবে। এখন আবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে কিন্তু হাসিনা আমেরিকার মতো কইরা অবৈধ ভারতীয়দের ধরে ধরে পাঠাইতে পারে না। পাঠানো তো অনেক দূরের কথা, লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে আছে সেটার একটা প্রমাণ বা হিসাব রাখার সাহসও করতে পারে না। এর কারণ হইতেছে হাসিনার সরকার ভারতের কৃতদাস, ভারতের খাস গোলাম। আর গোলাম যদি তার প্রভুর দেশের অবৈধ কর্মীদের হিসাব নিতে যায় আর প্রভু যদি ক্ষুব্ধ হইয়া পীড়া দেয়, সেই জন্যই আর কি হাসিনার এই দামি সরকারে ভারত তার নিজের কাছে এমন ভাবে জিম্মি করে রাখছে, এমন ভাবে গোলামির জিনজির হাসিনা গলা পড়ায় রাখছে যে সমস্ত অবৈধ কর্মীর হিসাব হাসিনা কখনোই করার সাহস পাবে না। হাসিনার অবৈধ সরকারের মোদী চারিদিক থেকে গিলা রাখছে একেবারে। আর এইভাবে অবৈধ ভারতীয়দের বাংলাদেশে অবস্থানের বিষয়ে কোন আইন প্রয়োগ বা কার্যকরী ব্যবস্থা না নেয় দেশের বিভিন্ন কর্মসংস্থানের জায়গাগুলো সহ মিল ফ্যাক্টরিগুলোতে ভারতীয় দাদারা রীতিমতো ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে। দেখলে মনে হয় যেসব ফ্যাক্টরিগুলো ওদেরই, আর আমরা বাংলাদেশিরাই নিজের দেশে অবৈধ প্রবাসী। যদি এদের অবৈধভাবে দেশে অবস্থানের বিরুদ্ধে সরকার লিগালি পদক্ষেপ নিত তাইলে কিন্তু এই দুর্দিনের দেখা লাগতো না। তবে হাসিনা এন্ট্রি না করলে কি হবে আমরা জানি, নানা তথ্য থেকে জানি যে বাংলাদেশে প্রায় 10 থেকে 15 লাখের মতো ইন্ডিয়ান আছে। এখন প্রশ্ন হইল যে কেন বাংলাদেশে, আরো নির্দিষ্ট করে বললে কেন পোশাক খাতের মালিকেরা ভারতীয় এই সমস্ত অবৈধ প্রবাসীদের ভালো ভালো চাকরিগুলো দেয়, এর পিছনে কারণ কি? এই প্রশ্নের উত্তর পাইতে হলে একটু পিছনে যেতে হবে। বাংলাদেশে পোশাক শিল্পের যাত্রা শুরু হয় জিয়া রহমানের আমলে এবং গত 40 বছর এই পোশাক খাত আমাদের দেশের সর্বোচ্চ রপ্তানিকারক খাত হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এই পোশাক শিল্পে আলাদা করে ভর্তুকি টাকা দেওয়া হয়, প্রণোদনা দেওয়া হয় এই মালিকদেরকে। তবে এই যে পোশাক শিল্পের যে প্রথম যাত্রার যে 25 বছর বাংলাদেশে উদ্যোক্তা, ব্যবস্থাপনায় থাকা সুদক্ষ লোকজন, দেশের কঠোর পরিশ্রমী শ্রমিক সহ সবার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই পোশাক খাত। এমনকি আপনি খোঁজ নিলে দেখবেন যে অনেক গার্মেন্টস মালিক আছেন যারা নিজেরা একসময় অন্যান্য গার্মেন্টসে কর্মকর্তা ছিল, তারা তাদের মেধা, শ্রম, দক্ষতায় আজকে এত দূর আইসা পড়ছে। তবে এর পিছনে সবচেয়ে বড় নিয়ামক ছিল আরেকটা বিষয়, কি সেটা? 2001 সালে ব্রাসেলসে জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে শুল্ক এবং কোটামুক্ত ব্যবস্থা গ্রহণ করে। মানে এই স্বল্পোন্নত দেশগুলো থেকে, যার মধ্যে বাংলাদেশ, সেইখান থেকে শুল্ক এবং কোটা ছাড়া পণ্য, এইটাই পরবর্তীতে বাংলাদেশের পোশাক শিল্পের মালিকদের লেগা ব্যবসার পথকে অনেক সহজ করে দেয়, যাতে তারা খুব সহজেই শুল্ক ছাড়া মানে ট্যাক্স ছাড়া ব্যবসা কইরা ব্যবসা চালায় যেতে এবং বড় করতে পারে। আমি ব্যক্তিগতভাবে একসময় ঢাকায় ইউনাইটেড নেশনস এর কর্মকর্তার সাথে আমার কথা হয়েছিল এটা নিয়ে, যে কিনা এই সম্মেলন অর্গানাইজ করার দায়িত্ব ছিল এবং এই সময় তিনি আমার এটা বর্ণনা করছিলেন যে কিভাবে তিনি ইউরোপীয় কমিশনের সাথে কয়েক মাস ধরে নেগোসিয়েশন কইরা এই যে এলডিসি বা স্বল্পোন্নত দেশগুলোর জন্য শুল্ক এবং কোটামুক্ত সুবিধাটা কার্যকর করছিলেন। ওই সময় এই যে এভরিথিং বাট আর্মস এই ধারণার মাথায় রেখা একটা পলিসি বা নীতি বাস্তবায়ন করা হয়, মানে শুধুমাত্র অস্ত্র ছাড়া বাকি সবকিছুতে শুল্ক মুক্ত রাখার সুবিধা পাওয়া যাবে এই বাংলাদেশের মতো দেশগুলো। পরে এইটাই বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO আছে, তার মাধ্যমে আর একটা নীতি হয় যেখানে কোটা এবং শুল্ক মুক্ত বাণিজ্যের সুবিধা পায় এলডিসি ভুক্ত দেশগুলো, মানে বাংলাদেশের মতো দেশগুলো। এবং এর ফলে পোশাক খাতের মালিকেরা ব্যাপকভাবে লাভবান। আর তাদের এই প্রচুর টাকার ফলে শুধু গার্মেন্ট শিল্প না বরং আরো বিভিন্ন সেক্টরে নিজেদের ব্যাপক আধিপত্য বিস্তার করছে, যা এখন সংসদ পর্যন্ত আক্রান্ত। আমি এটা হিসাব করেছিলাম যে কতজন গার্মেন্টস মালিক আছে এই সংসদে। তবে তাই বলে আমি কিন্তু কখনো এটা বলবো না যে সব গার্মেন্টস মালিকেরাই খারাপ, মোটেও না, বরং এই খারাপ ক্ষমতালোভী অর্থলোভী মালিকের সংখ্যা অনেক কম। তবে এদের বিভিন্নভাবে টাকার পাহাড় করায় মনে হয় এরা মেজরিটি, কারণ এদের ভয়েস বেশি, কথা বেশি বলে, চিল্লায় বেশি, চিল্লায় মার্কেট পাওয়ার চেষ্টা করে। আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কারা হাসিনার লেফট হ্যান্ড, এইগুলাই পাপি। তবে একটা অপরাধ কিন্তু কম বেশি সব গার্মেন্টস মালিকেরাই করেছেন। হ্যাঁ, প্রথমত উৎপাদনের ক্ষেত্রে যতটুকু অর্থ ব্যয় হয় তার থেকে অনেক বেশি ব্যয়ের হিসাব সরকারকে দেখাইছে, আর অন্যদিকে যা লাভ হয় তার থেকে অনেক কম লাভ দেখাইছে সরকার। এইভাবে খরচ বেশি আয় কম, এইটা দেখায় অতিরিক্ত যে মুনাফা করছে সেই মুনাফার অর্থটা বাইরে পাচার করছে নিজের ইচ্ছা মতো দেশে।
এবং দেশটারে খোলসের মতো করে ফেলছে, যেটা দেশের জাতীয় স্বার্থরে চরমভাবে হুমকির মুখে ফেলছে। আর এই অর্থ পাচারের যে সংস্কৃতি, এটারে বাড়ায় দিচ্ছে। দেখতেছেন না বিভিন্ন জায়গায় সুইস ব্যাংক, এটা সেটা, আর বেগম পাড়া, দেখতেছেন না এখানে টাকা যায় কিভাবে? এই টাকাই তো। তাই এই ধরনের কাজ করা প্রত্যেকটা ব্যবসায়ী হইতেছে একটা চরম অর্থ পাচারকারী, অপরাধী। তাদের বিচার হবে একদিন বাংলাদেশ। আর তাদের করাই আকাম নিজের দেশের কর্মীদের চোখ থেকে আড়াল করার জন্য পাশের দেশ ভারত থেকে আর কর্মী না নিজের অফিসে নিয়োগ দেয়, যেন বাংলাদেশের লোক বুঝতে না পারে কি চুরিটা হয়েছে। কারণ মালিকেরা মনে করে যে একজন ভিনদেশী কর্মী আমার প্রতি যতটা অনুগত থাকবে, যেভাবে মুখে তালা দিয়ে রাখবে, আমার দেশের কর্মী তো নাও করতে পারে। আসলে তো তাই করবে না, তো সে বাইরে যে বলে দিবে। তাই তারা নিজের অপরাধ লুকাইতেই এই নোংরা পথ বাইছে নিচ্ছে। এইভাবে এই গার্মেন্টস ব্যবসায়ীগুলা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আমাদের দেশের অর্থনীতির ক্ষতি করে আসছে। আর এই টাকা পাচারের ঠিকাদারিটা নিছে ইন্ডিয়ানরা। প্রথমত তারা অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বাইরে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতির ক্ষতি করছে। আর এই চোরের সাক্ষী হয়েছে গাট কাটা ইন্ডিয়ানরা। বাংলাদেশ থেকে টাকা পাচারের অন্যতম সহযোগী ইন্ডিয়ান চাকরিজীবীরা। মানি লন্ডারিং, সেটা 1 টাকা হইলেও যা শাস্তি, 1 লক্ষ কোটি টাকা হইলেও একই শাস্তি। পাচারকারী হিসাবে আমরা যখন একজন গার্মেন্টস মালিককে ধরবো, তার শাস্তি নিশ্চিত হইলে তার প্রতিষ্ঠানে কাজ করা ইন্ডিয়ানদের ধরবো প্রত্যেকটার। আর অর্থ পাচারের সহযোগী হিসেবে বিচার করবো প্রত্যেকটা, মাথায় রেখে। দ্বিতীয়ত, ভারতীয় লোকজন বৈধ এবং অবৈধভাবে কাজ করে অর্থ ভারতে পাঠাচ্ছে। এইভাবে বাংলাদেশ ভারতের অন্যতম এক রেমিটেন্স আয়ের দেশ হিসেবে তৈরি হয়ে গেছে। আর এই সমস্ত বহুমুখী অপকর্মে দেশের অর্থনীতি আজ এতই নাজুক যে মানুষের নানানভাবে এটা খেচারত দিতে হয়েছে। আর এই সমস্ত যে খাদ, এটা পূরণ করার জন্য হাসিনা প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ায় আমজনতার পকেট কাটতেছে। 3 নাম্বার, এসব করতে করতে তারা গার্মেন্টস কর্মীদের বেতন বৃদ্ধিতে অস্বীকৃতি জানায়, যার জন্য পোশাক শ্রমিকদের তাদের যে ন্যূনতম ন্যায্য মজুরি আদায়ের জন্য আন্দোলন করা লাগে, রক্ত দেওয়া লাগে, রাস্তায় প্রাণ দেওয়া লাগে। চতুর্থত, মালিকেরা এইভাবে এই চক্রকে টিকায় রাখতে বাংলাদেশের পোশাক খাতের যে মাঝারি লেভেলের যে ব্যবস্থাপনা কর্মী আছে, ম্যানেজমেন্ট স্টাফ, তাদের কোনো উল্লেখযোগ্য প্রমোশন দেয় না। এইভাবে এমন এই মধ্যস্তরের যে ব্যবস্থাপনায় থাকা লোকদের ক্যারিয়ার এটা ধ্বংস করে ফেলছে। এবং পরিশেষে সাম্প্রতিক সময় বিভিন্ন সেক্টর থেকে পড়াশোনা শেষ করে বের হওয়া শিক্ষিত মানুষগুলোকে, শিক্ষিত যুবকগুলোকে কোনো জায়গা করে দিতেছে। ফলে তরুণ সমাজের যে অংশ পোশাক খাতে তাদের ক্যারিয়ার করতে চায়, তারা সেটা করতে পারতেছে না। অথচ এই সুযোগ সারা দুনিয়ার সকল শিক্ষিত তরুণ সমাজকে দেওয়া হয়ে থাকে। পোশাক খাতে এত ভর্তুকি, এত প্রণোদনা দেওয়া হচ্ছে, কেন সেইখানে আমাদের তরুণেরা ইন্টার্নি করার সুযোগ পায় না, চাকরি করার কেন সুযোগ পায় না? আর এই পোশাক শিল্পের মালিকেরা এই কাজগুলো করতে পারতেছে বেশ কিছু কারণ তারা টাকার জোরে অনেক কিছু কিনে নিছে। তারা এমপি হইছে, আইন কিনে নিছে, রাজনীতি কিনে নিছে, কারণ তারা সবকিছু বিনা বাধায় অন্যায়ের অপরাধ করে নিতে পারে। আর এই ব্যবসায়ীরাও অনেক বড় একটা কারণে, যার জন্য হাসিনা সরকার অবৈধভাবে গদি ধরে রাখতে পারতেছে এবং নিজের দেশের সাধারণ লোকদের বাসের পর বাস দিয়ে যাইতেছে। আর অবিরত রচনা করতেছে এক একটা নির্দয়, নিষ্ঠুর আর প্রাণনাশী কাহিনী। এই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা সহ বিশ্ববাসী আমাদের পোশাক শ্রমিকদের অধিকার এবং তাদের ন্যায্য মজুরির জন্য আওয়াজ তুলতেছে, তাদের মানবাধিকার নিয়ে সোচ্চার হইতেছে। যাই হোক, এই ইউরোপিয়ান ইউনিয়ন বা এই ইউএন এর এইসব পদক্ষেপ কিন্তু আমাদেরকে ফ্যাক্টরিগুলোতে ভারতীয় এইসব অবৈধ লোকদের বিরুদ্ধে কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না। এই বিষয়টার সাথে হাঙ্গেরির নিজেদেরই ডিল করা লাগবে। আর এইটা লেগা আমাদের বিদেশি খেদাও নামে কোনো আন্দোলনও করা লাগবে না, বরং আমাদের এমন ভাবে আগাইতে হবে যে কোনো ফ্যাক্টরি মালিক কোনো ভারতীয় কর্মী নিয়োগ না দিতে পারে, সেটাই আমাদের পরিকল্পনা। তা আমাদের তো একে একে ভারতীয় দাদাদের কাছে যাওয়ার সময় নাই, আমরা গোড়ায় ধরে টান দিব, আগা এমনিতে মাটিতে ধইসা পড়বে ধপাস কইরা। আর এটার জন্য আমাদের মিড লেভেল যে ম্যানেজমেন্ট আছে ফ্যাক্টরিগুলোর, তাদের এক এবং কর্মীদের সবাইকে একত্র দিতে হবে। তারপরে আমরা কি করব আসেন সেটা দেখি। এরপরে আমরা একত্র হইলে আমরা ভারতীয় যে সমস্ত কর্মীরা আছে, কর্মকর্তা আছে, তাদের আর আগের মতো সাহায্য করব না, সহযোগিতা করব না। কাজের বেলায় তাদের প্রতি অসহযোগী হওয়া লাগবে, সর্বাত্মক অসহযোগ। ভারতীয় কর্মীদের সাথে কোনো সহযোগিতা না করা, ওদের কোনো কথা না শুনলে কাজ করবি কেমন। আর এক্ষেত্রে অবশ্য মধ্যম শ্রেণীর ব্যবস্থাপনা কর্মী যারা ম্যানেজমেন্ট স্টাফ, সারা দেশের মানুষের সর্বোচ্চ সমর্থন পাবে, আমরা সমর্থন দেব। পরের ধাপ হইতেছে
তরুণ সমাজের নিয়ে। আমার যে সমস্ত তরুণ ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আছেন যারা পোশাক খাতে নিজেদের ক্যারিয়ার গড়তে ইচ্ছুক, তারা সবার একত্রে সামাজিক ঐক্যের সাথে শান্তিপূর্ণ আন্দোলন করা লাগবে, যেমন করা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের সময়। আমি বিশ্বাস করি আন্দোলন ঠিক মতো ডাক দিতে পারলে এটাও কোটা সংস্কার আন্দোলন থেকে বড় আন্দোলন হইতে পারে। কেন? কারণ কোটা সংস্কার আন্দোলন ছিল সরকারি চাকরির চিন্তারে ঘিরা, আর এইখানেই আন্দোলন হবে দেশের সর্ববৃহৎ সেক্টরের ঘিরা, তাই এইখানে লোক সমাগম হবে বেশি। এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের নিজেদের অবস্থান এবং অধিকার প্রতিষ্ঠা করা লাগবে। আমাদের আন্দোলনের কি কি বিষয় থাকবে? 1 নাম্বার, দেশের তরুণ সমাজের রাইখা ভারতের লোকদের গার্মেন্টস মালিকেরা চাকরি দিতে পারবে না, 1 নাম্বার দাবি। 2 নাম্বার দাবি, ভারতীয় সকল অবৈধ কর্মীদের ছাঁটাই করার ডাক দেওয়া লাগবে, তাদেরকে ছাঁটাই করতে হবে যাদের ওয়ার্ক পারমিট নেই। 3 নাম্বার, গার্মেন্টস মালিকেরা যেন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে চাকরি প্রত্যাশীদের চাকরি অফার করে, তাদের জব অফার দিতে হবে। 4 নাম্বার, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা পেইড ইন্টার্নশিপ, যেখানে বলে ইন্টার্নশিপ করবে কিন্তু তাকে কিছু বেতন দেওয়া হবে, এই পদ্ধতি চালু করতে হবে। 5 নাম্বার, গার্মেন্টসের প্রত্যেকটা পদে বাংলাদেশের লোকদের নিয়োগ আবশ্যক করে দিতে হবে। 6 নাম্বার, বাজার দরের সাথে সামঞ্জস্য রেখা যার যার অবস্থান অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ করতে হবে। যদি সবাই মিলে আন্দোলন সফল করতে পারে তাইলে দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আমাদের লক্ষ্য অর্জনের ব্যাহত করতে পারে। সফলতা আমাদের সুনিশ্চিত। এটা তো কোনো রাজনৈতিক আন্দোলন না, তাই না? তাই এই আন্দোলনে ক্র্যাকডাউনের কোনো যুক্তি আসে না। এরপরেও যদি সরকার এই আন্দোলনে কোনো বাধা দেয় তাহলে এটাই আরো বেশি স্পষ্ট হবে যে এই সরকারের একমাত্র একটাই উদ্দেশ্য, তা হইল যে কোনো উপায় ভারতের লাভের দিকটারে রক্ষা করা, এমনকি নিজের দেশের লোকদের ক্ষতি কইরা হইল। তবে হ্যাঁ, এক্ষেত্রে মালিকেরাও তাদের যেহেতু কিছু অবৈধ স্বার্থ আছে সেটা রক্ষা করার জন্য গড়িমসি করতে পারে। ভারতের যে সমস্ত কর্মীরা আছে না বাংলাদেশে, মালিক সহ অনেকেরই গোপন তথ্যই জানে, তাই অনেক মালিকই তাদের কাছে জিম্মি। তবে গার্মেন্টস মালিকেরা একটা কথা মাথায় রাখবেন, তাহলে যে আপনি যে ভারতীয় লোকের সাথে মিলে দেশের 12টা বাজাইতেছেন, তারা যে কখনোই আপনার ব্যবসার আভ্যন্তরীণ তথ্য তার নিজের দেশের সাথে শেয়ার করে এবং আপনার ব্যবসার আর্থিক ক্ষতি করবে না, এই গ্যারান্টি আপনি কখনোই দিতে পারবেন না। তাই ওদের সাথে দোস্তি না কইরা কেমনে ওদের উষ্টা দিয়া নিজেরে কেমনে ওদের হাত থেকে মুক্ত করবেন সেই চিন্তা করেন, এটাই বুদ্ধিমানের কাজ হবে এবং আপনি দীর্ঘস্থায়ী ভাবে লাভবান হবেন। লোক মুখে শুনি যে মেলার টাকা জমছে, তো জমছে অনেকেরই, তাই আপনাদের অনেকেরই নাকি বড় লোকই খুব অভ্যাস হয়েছে। কথাটা সত্য হইলে অবাক হবো না। ইংরেজদের কাছ থেকে জমিদারি পাওয়ার পরে জমিদাররা বাগান বাড়ি বানাইছিল, সেই বাগান বাড়িরা বানাইছে তাদের মদের আসর আর পরি নাচায় না রঙ্গমঞ্চ। মদ খাইছে আর পরি নাচ দেখিছে, বাইজি নাচ দেখিছে, আর এইসব জমিদারদের আকাম কুকামের খবর রাখতো তাদের নায়েবেরা। আপনারা হইলেন এই যুগের নব্য জমিদার, আর আপনাদের নায়েব হইল আপনাদের কারখানায় কাজ করা ভারতীয় কর্মকর্তারা। এই সুবাদে এরা আপনার হাড়ির খবর তো সবাই মোটামুটি জানেই, তাই না? তাই এদের বিদায় দেওয়া হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি তো চিন্তা করি যে এই সমস্ত ভালো বুঝা তো দূরের কথা, যা উল্টা যারা ব্যবসায়ী থেকে দেশের এমপি মন্ত্রী হয়েছে তারা যদি এইসব নায়েবের ফাঁদে পইরা দেশের স্বার্থ জলাঞ্জলি দেয় তাহলে আমরা খুব অবাক হব না। কারণ বিনাশকালে মানুষের বুদ্ধি নাকি বিপরীতে কাজ করে। তাই বিনাশ হইতে না চাইলে, নিজের দেশে ক্ষতি করতে না চাইলে এখনো নিজেদের শুধরান, এদের নিজের দেশে পাঠায় দেয়, নিজের আপদ মুক্ত করে। আমার আগের ভিডিওতে জানাইছি আমি আপনাদের যে কেন ইন্ডিয়া আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, আর এই দেশের অর্থনীতিতে ধ্বংস করার নেশায় হেন কোনো কাজ নাই যে তারা করা বাদ রাখছে। কৃষি খাতে ধ্বংস করছে, এই আমাদের নদীগুলোতে বাদ দিয়া চারিদিকে চর ফেলায় দিছে। আপনি যে চাষ করবেন, কৃষি কাজ করবেন, পানি পাবেন কই? মানুষ পানির অভাবে হাজার হাজার বিঘা জমি চাষ করতে পারে না। ইন্ডিয়া আমাদের বাজারে তাদের নিজস্ব পণ্য দিয়ে 6 লাখ কইরা দিছে, আর এই দিয়া প্রতিনিয়ত টাকা চুইসা নিতেছে নিজেদের দেশে। আমাদের দেশের শিল্প কলকারখানা সহ সব জায়গায় নিজেদের লোক বসায় নিয়ন্ত্রণ করা সহ দেশের শিল্প কারখানার প্রবৃদ্ধিরে থামায় দেওয়া সহ নানা সময় নানান ষড়যন্ত্র। আর এই গার্মেন্টস এর মালিক ভালসিন মিলে ভাবে যে ভারত থেকে যে সমস্ত ভারত টপ ক্লাস কর্মী আনি, তাই না, ফ্যাক্টরিতে লাগায়, হ্যাঁ এটা সেরা কর্মী। আরে ভারতের সেরা লোকেরা তোমার অধীনে বাংলাদেশে কামলা দেওয়ার কাজে আসবে, সেরা মাথাগুলা যাবে ইউরোপে, আমেরিকায়, অন্য জায়গায়। তুমি পাও সেই সমস্ত ভুসি মাল যেগুলোর মাজা ভাঙ্গা, যেগুলো তার নিজের দেশে হাফ অসল পড়তি মাল, অথচ তোমার দেশের তরুণ তরুণীরা এদের চাইতে অনেক বেশি মেধাবী এবং দক্ষ। আমাদের দেশের এই সমস্ত উদ্যমী এবং মেধাবী যে সমস্ত তরুণ তরুণী, তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত কইরা
মেধাকে নষ্ট করা হইতেছে, নষ্ট হইতেছে তারুণ্যের সেরা কর্মক্ষম শক্তিগুলো। এর জন্য বাংলাদেশের এই জাউরা ব্যবসায়ীগুলোই দেয়। গার্মেন্ট সেক্টরের সবচেয়ে বড় জাউরা হচ্ছে মেয়র আতিক। এডিটর সাহেব একটা ছাপ্পর মেয়েরা দেন প্রকাশ কইরা, আতিক মেয়র তোমাদের অভিনন্দন। বুঝছেন তো এগুলো কেমনে তামাকার ফিল্টারের মতো দুজনের খালি হাসিনার আশেপাশে লটকালটকি করে। আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত গার্মেন্টস মালিকদের থেকে খুব বেশি আশা করি না, কারণ এরা নিজেরা তাদের আত্মারে ইন্ডিয়ার কাছে বেঁচে দিয়ে বসে আছে। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে সব মালিকেরাই এমন করে ভারতের কাছে বিক্রি হয়ে যায়। এখনো অগণিত দেশপ্রেমী সত্যিকারের ভালো মালিক আছে। তাদের বলতেছি, দেখেন নিজের দেশের এইসব তরুণ সমাজের ছেলে মেয়েদের নিজেদের কাজে লাগানোর অসংখ্য কারণ আছে। এটা শুধু রাষ্ট্রের জন্য না, বরং আপনার নিজের একান্ত ব্যক্তিগত লাভের জন্য ভালো। কিভাবে ভালো? সঙ্গত কারণে আমি তা বললাম না। আপনারা ব্যবসায়ী মানুষ, আশা করি নিজেরাই বুঝে যাবেন। তাও একেবারে যে বলি নাই সেটাও না। বাইরের লোকরে ঘরে আয় না গোপন কথা জানায় ঘর বাঁধলে সেই ঘরে যে কখন কাল বৈশাখী আসে কে জানে। এই তরুণ প্রজন্ম আপনার ব্যবসার উন্নতি করতে, নিরাপত্তা দিতে তাদের শ্রম, মেধা, ঘাম, এমনকি রক্ত দিতেও প্রস্তুত। কিন্তু আপনার এই ভারতীয় নায়েব কি তা দিবে? নিশ্চয়ই না। ওর টাকা কামানো হয়ে গেলে বা বিপদে পড়লে আপনার পাশায় লাথি দিয়া বর্ডার পার হয়ে ভারতের চলে যায় বাঁচবে। তাই এখন সময় এসেছে সঠিক বুঝটা বোঝা। যদিও অনেক দেরি হয়ে গেছে, তবে সময় এখনো শেষ হয়ে যায় না, এখন সময় আছে। দেশের লোককে কাছে টাইনা নেন, দেশের মানুষরা নিয়ে দেশ গড়ে। আপনি এবং আপনার সবকিছুই নিরাপদে থাকবে বাংলাদেশের মানুষের হাতে। তাই ভারতীয় সমস্ত কর্তাদের বিদায় দিয়া এবার নিজের কর্মের জায়গাটা দেশের মানুষের দিয়ে ঢাইলা সাজান। এতে সব দিক দিয়ে মঙ্গল। তবে হ্যাঁ, আমি এটাও বলবো, আমাদের দেশের কোনো খাতে যদি বাইরের কর্মী লাগে তাহলে আমরা নিবলো, কিন্তু তা হইতে হবে আইন মাইনা, বৈধ উপায়, কঠোর নিরাপত্তা চেকের মধ্যে দিয়া। বাংলাদেশের সরকার যখন একজনকে চাকরি দেয় বিসিএস কইরা সিকিউরিটি চেক করে না। এটা শুধু বাংলাদেশ না, সব দেশেই হয়। ওই যে ওপেনহাইমার সিনেমা আছে না, এই সিনেমাটা দেখছেন তো, তাই না? এই সিনেমায় তো ওপেনহাইমারের সিকিউরিটি চেক নিয়েই তো সিনেমাটা পুরাটা, তাই না? সে যে আসলে কমিউনিস্ট কিনা এটাই তো চেক করলো তারা। তো আরেক দেশের লোক আপনি নিচ্ছেন, তার সিকিউরিটি চেক করেছেন। ওই যে রয়ের এজেন্ট না, সেটা কি জানেন? এটা তো বাংলাদেশের ডিজিএফআইআর করা উচিত। হাঙ্কারের পিছে লাগে খালি। হ্যাঁ, তো আপনারা কি করেছেন একটা ইন্ডিয়ানের পিছনে লেগে চেক করে দেখেছেন? আমি লিখে দিতে পারি, এটার পিছনেও লাগেননি আপনারা। হাসিনারে খেতানোর পর আমাদের এটাই হবে প্রথম এবং প্রধান কাজ, যে নিজের দেশের লোকদের বেকার রেখা বাইরের লোক আইনা পোদ্দারি করা চলবে না। আমার দেশের লোকের অগ্রাধিকার সব ক্ষেত্রে সবার আগে। এবার আসেন ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট আন্দোলনের খবর। গতকাল আর একটা ভিডিও বানাইছে ইন্ডিয়ান, দেখেন। क्यों बांग्लादेश इंडिया का एक और सबसे बड़ा रीजनल एलाय अब इंडिया को बॉयकॉट कर रहा है? यस, मालदीव्स के बाद अब बांग्लादेश में #इंडिया आउट, #बॉयकॉट इंडियन प्रोडक्ट्स और #बॉयकॉट इंडिया ट्रेंड पर है। यहाँ तक कि हमारे प्रधानमंत्री का भी एक प्रोमिनेंट बांग्लादेशी ह्यूमन राइट एक्टिविस्ट ने हाल ही में मजाक उड़ाया। দেখেছেন তো কেঙ্কা লাগিছে, ওদের কুন্টি লাগিছে। আরো আসবে, ওরাই আমাদের চেয়ে বেশি চিল্লাচ্ছে। যাই হোক, আমাকে অনেকে বলে যে ইন্ডিয়ান প্রোডাক্ট কেমনে চিনবো? এই যে দুইটা অ্যাপ নামাই নিয়েন, অ্যান্ড্রয়েডের জন্য এটা আর অ্যাপেলের জন্য এটা, পাশাপাশি আবার দুইটাই রেখে দেখান দুইটা সাহেব। পণ্যটা কোন দেশের এটা চেক করে নিতে পারবেন। যদি দেখেন পণ্যটা ভারতীয় অরিজিনের, তাহলে নেবেন না। আপনারা যদি বাংলাদেশের তরুণেরা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যদি বাংলাদেশ পণ্যের একটা ডাটাবেস করতে পারেন, তাহলে সেটা কিন্তু অনেকেই ব্যবহার করবে। মেশিন লার্নিং দিয়ে এমন কিছু অ্যাপ বানানো কঠিন কিছু না। আবার এমন অ্যাপসও করা যায় ভারতীয় পণ্যের বিকল্প বাংলাদেশের কি পণ্য বা অভারতীয় পণ্য কি কি আছে সেটা খুঁজে বের করার অ্যাপস। আমি একটা বার্তা পেয়েছি বেনাপোল স্থলবন্দর থেকে। হ্যাঁ, আমি পরিচয় দেখাইতেছি না। উনি লিখতেছেন, আমি বেনাপোল স্থলবন্দরে কর্মরত থাকায় আমি আপনাকে শতভাগ নিশ্চিত করছি যে আগের তুলনায় আমদানি অনেক কমেছে। আপনার বয়কট আন্দোলনটা আমাদের কর্মজীবনের জন্য অনেকটা ক্ষতি, তবুও আমি আপনার আন্দোলনে সাড়া দিয়েছি, আপনি চালিয়ে যান। আমি ওনার পরিচয় দেখালাম না, কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। আমি ওনার প্রোফাইল চেক করে দেখছি, বুঝছেন তো? তাহলে যেটা কাজ দিচ্ছে। ফাইনালি আমি এখনো বামপন্থীদের আন্দোলন দেখতে পাই না, আমার ভুল হইলে জানাইবেন। যদি মনে কইরা থাকেন বামপন্থী বন্ধুরা যে এই লড়াই পিনাকি আছে তাই যুক্ত হওয়া যাবে না, তাহলে এটা একটা মারাত্মক ভুল হবে আপনার। এমনিতেই যারা বামপন্থী তাদের ইন্ডিয়ার প্রভাব বলের অধীন মনে করা হয়। কিছু বামপন্থী প্রকাশ্যেই বলেন যে বাম আন্দোলনে হিন্দুত্ববাদীরা লুকাইছিল, গণমানুষ থেকে বিচ্ছিন্ন হইয়া যাবেন বলে আপনারা তো আপনাদের মতো করে আন্দোলন করতে পারেন। এই আন্দোলনের তো কোনো নেতা নাই, এই আন্দোলনের সবাই কর্মী, সবাই নেতা, কেউ তো নেতৃত্ব দাবি করে না এই আন্দোলন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের নিশ্চয়তা দিতেছি যে কোনো মিডিয়ায় আমি নিজে এই আন্দোলনের
এমনকি সূচনাকারী হিসেবেও নিজেকে পরিচয় করাইয়া দেব না, কোনো সাক্ষাৎকার দিব না কোনো মিডিয়াকে, আমি নিজের নাম ফুটাইব না। তাও আসেন আপনারা, আমাদের সহযোদ্ধারা আপনাদের বুকে টাইনা নেবে। আপনারা মোদী বিরোধী লড়াইয়ে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই সেই জন্যে। আপনাদের সেই সময়ের ভূমিকার জন্য আপনাদের সাথে জনগণের দূরত্ব কম ছিল। এই জনপ্রিয় গণসম্পৃক্ত আন্দোলনে আবার যুক্ত হইয়া আপনারা আবারও মানুষের সাথে দাঁড়ান। এই আন্দোলনের শুরুতে যারা কটু কথা বলছিলেন, আমার ইন্ডিয়ান মাল হইলে আমার এই বয়কটের আহ্বান জানাইছিলেন, তাদেরকেও আমি বলি, আমি তো আপনাদেরকে পাল্টা কিছু বলি নাই, তাই না? বলবো না। কিন্তু যদি মনে করেন যে আন্দোলন জন আকাঙ্ক্ষাকে ধারণ করছে, তাহলে লড়াইয়ে যোগ দেন। আমি নিশ্চয়তা দিতেছি, কেউ আপনাদের খোটা দেবে না যে কেন আপনি তখন ওই কথা বলছিলেন, কেউ বলবে না। আপনাদের চাইতে আমার বয়স যেহেতু কিঞ্চিত বেশি, তাই একটা কথা বলি, মানুষের মূল্যায়ন বর্তমানে হয় না, হয় ভবিষ্যতে। আমাদের কার কি অবদান, কার কি শয়তানি আছে, সেসব কিছু ভবিষ্যতের কাছে ছেড়ে দেয়। আমাদের মূল্যায়ন করার অনেক টুল তখন মানুষের হাতে থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মই আমাদের মূল্যায়ন করবে। কিন্তু এই যে সময়টা, এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। এই সময় কিছু না করে যারা দূরে থেকে দেখবে, তাদের ভবিষ্যৎ কি বলবে জানি না, কিন্তু নিজেই পস্তাইবে। কিন্তু ওই সময়টা নির্মাণে আমার কলে কোনো ভূমিকা ছিল না। আপনাদের মনে আপনাদের অতীত আচরণের জন্য যেন কোনো গ্লানি না থাকে, তাই বিস্তারিতভাবে আলাপ করলাম এবং আহ্বান জানাইলাম এই লড়াইয়ে সামিল হওয়ার। সিদ্ধান্ত আপনাদের অপেক্ষায় থাকবো আমরা। পরিশেষে বাংলাদেশের মা বোনদের আবারও বলি, আপনাদের হাতেই কিন্তু বয়কটের চাবিকাঠি। বাজার থেকে কি কেনা হবে, কোন পণ্যটা কেনা হবে, এই সিদ্ধান্ত কিন্তু আমাদের মা বোনদের কাছ থেকে আসে। আপনারাই বাংলাদেশের বয়ান তৈরি করেন নিজেদের মধ্যে আলাপের মধ্য দিয়া। আপনারাও বলেন বয়কটের কথা, যেখানেই থাকেন, যেখান থেকে পণ্য কিনতেছেন, আপনার পড়োশীদের বলেন ওনারা পণ্য বয়কট করতেছে কিনা। যেখান থেকে পণ্য কিনতেছেন তাদের বলেন যেন ভারতীয় পণ্য না রাখে, অভারতীয় পণ্য যেন বিক্রি করে বা দেশি পণ্য বিক্রি করে। যে আন্দোলন শুরু হয়েছে, এতে প্রত্যেক দিন ভারতের অর্থনৈতিক রক্তক্ষরণ হবে। আমাদের লক্ষ্য হচ্ছে ভারতকে রক্ত শূন্য করে ফেলা অর্থনৈতিকভাবে। আমাদের এই আন্দোলন নিয়ে ভারতের প্রতিক্রিয়া অভূতপূর্ব। তারা বুঝতে পারতেছে না কিভাবে বয়কটকে ব্যাখ্যা করবে। আমরা সবসময় বলছি, ভারতের জনগণকে আমরা শত্রু বইলা মনে করি না, আমরা শত্রু বইলা মনে করি ভারতের হিন্দুত্ববাদী শাসককে, যারা হাসিনার এই অবৈধ, অজনপ্রিয় এবং ফ্যাসিস্ট শাসনকে 15 বছর ধরে রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন দিয়ে টিকায় রাখছে। আমরা ভোট দিতে পারি না, কথা বলতে পারি না, আমরা জানি না কবে, কখন, কোথায় হাসিনার খুনে বাহিনী আমাদের তুলে নিয়ে গুম করে ফেলবে, মাইরা ফেলবে বা দেশ ছাড়া করবে। আমরা তো দাস না, আমরা স্বাধীন মানুষ। স্বাধীন মানুষের মতো বাঁচার চেষ্টা করতেছি, আমরা কইরা যাব। সব স্বাধীন মানুষই সেটা করবে, সব মানুষই একটা মর্যাদার জীবন চাইবে। আমরা ভোট দিয়া আমাদের শাসককে নির্বাচন করতে চাই। আমাদের এই লড়াই আমরা কামিয়াব হবই একদিন না হয় একদিন। আমরা সারা দুনিয়ার সামনে প্রমাণ করে দেব ইন্ডিয়া কিভাবে ক্ষুদ্র প্রতিবেশীদের জনগণের মাথার উপরে স্বৈর শাসক চাপাই দিয়া দাসের জীবন দেয়। আমরা 18 কোটি মানুষ। এই মানুষ একদিন না হয় একদিন জাগবে। এই মানুষ একদিন সেই অধিকার আদায় করে নেবে যা তাদের কাছ থেকে কাইরা নেওয়া হয়েছে। আমরা আহ্বান জানাই ভারতকে, তারা বাংলাদেশকে দাস বানানোর পরিকল্পনা বাদ দেয় যেন। আমাদের দাস বানালে, আমাদের মর্যাদার জীবন না থাকলে আমাদের সামনে কিন্তু একটাই রাস্তা খোলা থাকে। সেটা কি জানেন? শৃঙ্খল ছাড়া আমাদের হারানোর কিছু থাকে না, দাসের জীবন ছাড়া আমাদের হারানোর কিছু থাকে না। ওই দাসের জীবন তো মূল্যহীন, আর শৃঙ্খলিত জীবন তো মূল্যহীন। ওই জীবনটা যদি উৎসর্গ কইরা আমরা না হোক, আমাদের পরবর্তী প্রজন্ম যদি দাসের জীবন থেকে মুক্তি পায়, তাহলে আমরা সেটাই করব। দাসের জীবনের চাইতে শহীদের মর্যাদা অনেক বেশি। আমরা লড়তে জানি, লড়াই করতে জানি কেমনে করতে হয়, প্রমাণ রাখছি অসংখ্যবার। আমরা মরতেও জানি, কাতারে কাতারে জীবন দিতে কখনো পিছপা হয়নি। আমরা জানি জীবন দিয়া কিভাবে করতে হয়। আমরা ক্ষুদ্র হইতে পারি দেশ হিসাবে, কিন্তু আমরা কাপুরুষ না।